এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, ক্ষমতা তার হাতে, এই তিনি এলেন। এবং এই বিশ্বাস থেকে কিন্তু তিনি যে কর্মকাণ্ড করছেন, বডি ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছেন। কিছু রাজনৈতিক দল প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমি মনে করি, আমি বিশ্বাস করি যে একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে আমাদের সেই রাজনৈতিক দলগুলো বা সেই রাজনৈতিক সংগঠনগুলো। পরাজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন, কার কাছে পদত্যাগ করেছেন? এই পদত্যাগ পত্রটা আমরা এখনো কেন দেখতে পাচ্ছি না? এবং সেনাপ্রধান সহ আমরা সবাইকে বলেছি, অনতি বিলম্বে এই পদত্যাগ পত্রটি জাতির সামনে উন্মোচন করতে হবে, জাতির সামনে প্রকাশ করতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যে শেখ হাসিনা এখনও ক্ষমতায় আছেন, পদত্যাগ করেন নাই। এদিকে ডক্টর ইউনূস বিপদে পড়ে গেলেন। ডক্টর ইউনূস এমনই দুঃখে পড়ে গেলেন যে জাতিসংঘের অধিবেশনে যাওয়ার আগেই যখন শেখ হাসিনা এমন হুঙ্কার দিলেন, তাহলে কি ডক্টর ইউনূসকে এই দেশ থেকে অথবা এই দেশের প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করতে হবে, নাকি সেই ডক্টর ইউনূস আবারও তৎকালীন সরকার থেকে যাবেন? এমন প্রশ্ন নিয়ে অনেকেই অনেকভাবে ব্যাখ্যা দিচ্ছেন। তবে এখানে তারেক জিয়া বলেছেন যে আমাদের পার্শ্ববর্তী দেশে আমাদের দেশকে নিয়ে একটা ষড়যন্ত্র চলছে। এরকম সূত্র ধরে নাঈম আলী ভাই বলেছেন যে ডক্টর ইউনূসের জন্য দুঃসংবাদ। কি এই দুঃসংবাদ জানতে আপনাদেরকে অবশ্যই এই পুরা ভিডিওটা দেখতে হবে। তবে আমাদেরকে প্রথম নাঈম আলী ভাইয়ের কাছে গেলে বুঝতে পারা যাবে আসলে কি দুঃসংবাদ ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। খুবই দুঃসংবাদ। খুব শীঘ্রই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। আপনারা জানেন যে সেখানে আপনার সম্ভবত জাতিসংঘের একটা প্রোগ্রাম আছে, সাধারণ অধিবেশন। তো সেই প্রোগ্রামে তিনি খুব ছোট্ট একটা বহর নিয়ে যাচ্ছেন। আমরা অতীতে দেখেছি বাংলাদেশ আওয়ামী লীগ বা এর আগে কারা বিএনপি তখন আসলে কতটুকু বহর নিয়ে গেছিল সেটা জানা নেই। তবে সর্বশেষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন কোনো দেশে কোনো সামিট অথবা প্রোগ্রামে যোগ দিতে যেতেন, তিনার সাথে বিশাল কয়েকশো মানুষের একটা বহর থাকতো। বাট সেই বহরটাকে মাত্র 7 জনের বহরে কনভার্ট করে জাতিসংঘের এই অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন, কার কাছে পদত্যাগ করেছেন? এই পদত্যাগ পত্রটা আমরা এখনো কেন দেখতে পাচ্ছি না? এবং সেনাপ্রধান সহ আমরা সবাইকে বলেছি, অনতি বিলম্বে এই পদত্যাগ পত্রটি জাতির সামনে উন্মোচন করতে হবে, জাতির সামনে প্রকাশ করতে হবে। তিনি যে পদত্যাগ পত্রটি দিয়েছেন, কার কাছে দিয়েছেন? রাষ্ট্রপতির কাছে। তাহলে রাষ্ট্রপতির অফিস কিংবা রাষ্ট্রপতির কার্যালয় কিংবা রাষ্ট্রপতি কেন এটা প্রকাশ করছে না? আমি এই জন্য বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, এই সরকারকে আহ্বান জানাবো, অনতি বিলম্বে হাসিনার সেই পদত্যাগ পত্রটি জাতির সামনে আপনারা প্রকাশ করুন, উন্মোচন করুন। আমরা দেখতে চাই সেই পদত্যাগ পত্রটি। এবং এটা নিয়ে যদি কোনো ধরনের ধূম্রজাল সৃষ্টি হয়, কোনো ধরনের ধোঁয়াশা তৈরি হয়, তাহলে কিন্তু আমাদের বড় ধরনের একটা খেসারত দিতে হবে। এটা কিন্তু আমরা আগেও বলেছি, এখনো বলছি, এটা নিয়ে কোনো ধরনের ধূম্রজাল সৃষ্টি করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আমি মনে করি এই সরকার যে কায়দায় যে প্রক্রিয়ায় শপথ নিয়েছে, এটা আসলে একটা ভুল প্রক্রিয়া, ভুল কায়দা। ওই সময় আমরা বলেছিলাম যে ফ্যাসিবাদী শক্তির কর্ণধার রাষ্ট্রপতি, খুনি হাসিনার অন্যতম দোসর, বিপ্লবের মাধ্যমে আমরা একটা সরকার প্রতিষ্ঠা করলাম, সেই সরকার আবার সেই ফ্যাসিবাদী শক্তির কর্ণধার, কমান্ডার, প্রধান, তার কাছে গিয়ে শপথ নিলেন। এটা আসলে তখনই আমাদের একটা ভুল হয়েছে, বড় ধরনের ভুল। এটা আমরা যে যাই বলি, আমি মনে করি এটা একটা সাংবিধানিক বড় ধরনের একটা মিস্টেকের মধ্য দিয়ে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে কিংবা গঠিত হয়েছে। এটা হয়তো সামনে আমাদের খেসারত দিতে হতেও পারে। তো সেই জায়গায় আমরা বলেছিলাম, ছাত্রদেরও আমরা বলেছি যে আমাদের এখন উচিত যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনতি বিলম্বে রাষ্ট্রপতি ঘোষণা করা এবং তাকে প্রেসিডেন্ট ঘোষণা করে তিনি 18 কোটি মানুষের সামনে হাতে হাত রেখে তিনি শপথ নেবেন, জাতির সামনে অঙ্গীকার করে। এবং ফ্যাসিবাদী শক্তির মানে সার্জারি করা যে সংবিধানটিকে আওয়ামী লীগ 17টি বার সংশোধন করেছে, সেই সংবিধানকে বাতিল করতে হবে। বাতিল করে ছাত্র জনতা এবং জনগণের
আপনার পরামর্শ নিয়ে একটি সুন্দর কল্যাণমুখী রাষ্ট্রের সংবিধান প্রণয়ন করতে হবে। তো সেই জায়গায় অবশ্যই আমরা বলছি, এখনো বলছি, এখন সময় আছে, অনতিবিলম্বে এই অবৈধ ফ্যাসিবাদী শক্তির রাষ্ট্রপতিকে বহিষ্কার করতে হবে। সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি ঘোষণা করতে হবে। এটা আমরা যত দেরি করব তত দ্রুতই আমাদের মহা বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে, এবং আমি দেখতে পাচ্ছি যে আমরা একটা বিপদে পড়তে যাচ্ছি। সেই জায়গায় আমরা কেন দেরি করছি, ছাত্র জনতা কেন এই জায়গায় ডিলে করছে, আই ডোন্ট নো। এখানে ডিলে করা মানে আমরা বড় ধরনের একটা বিপদে পড়া। কারণ এই চপ্পু সাহেবকে আমাদের বুঝতে হবে, তিনি খুনি হাসিনার অন্যতম দোসর। এই হাসিনা তাকে রাষ্ট্রপতি বানিয়েছেন। আপনার কি মনে হয় না যে হাসিনা তাকে মহামান্য রাষ্ট্রপতির চেয়ারে বসিয়েছেন, তিনি সেই মহামান্য রাষ্ট্রপতির চেয়ারে বসে খুনি হাসিনার বাইরে গিয়ে কোনো কাজ করবেন? আমরা তো দেখেছি যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব শপথ নেন, আমরা তো সবাই সেই বঙ্গভবনের দরবার হলে ছিলাম, তার মুখ কালো হয়ে গেছে, মুখ মলিন। তিনি মেনে নিতে পারছেন না যে আমি যে বই পড়ে বা যে হাত দিয়ে শেখ হাসিনাকে শপথ পড়িয়েছি, সেই হাত দিয়ে কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তিকে আমি শপথ পড়াই। তার মুখ একদম কালো হয়ে গেছে, তিনি মানতেই পারছেন না। তো সেদিনই তো আমার মনে হয়েছে যে এই বেটার ভিতরে ঘাবলা আছে, এই বেটা যতদিন এই চেয়ারে থাকবে, আই এম সরি যে আসলে ওনাকে এটা বলতে আমরা বাধ্য হচ্ছি, আমরা বলতে চাই নাই, কিন্তু তিনি আসলে এটার প্রাপ্য। তো সেই জায়গায় আমার মনে হচ্ছে যে তিনি যতদিন এই চেয়ারে থাকবেন ততদিন বাংলাদেশে বিপদে পড়ার সম্ভাবনা একবারে প্রকট থেকে প্রকটর হবে। তাই আমি ছাত্র জনতাকে উদাত্ত আহ্বান জানাই, অনতি বিলম্বে এই চপ্পু সাহেবকে বহিষ্কার করে সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট ঘোষণা করতে হবে। এটা হয়তো এই কায়দায় কিংবা নিয়মতান্ত্রিক পন্থায় হবে না, কারণ সেনাবাহিনীও চাইবে না কিংবা অন্যরাও চাইবে না। সেই জায়গায় ছাত্র জনতাকে, প্রয়োজনে 20 লক্ষ ছাত্র জনতা সারা বাংলাদেশ থেকে এসে বঙ্গভবন ঘেরাও করতে হবে। আপনারা ডাক দেন, আমরা পরামর্শ করে একটা ডেট ফাইনাল করি, সেই ডেটে আমরা বঙ্গভবন ঘেরাও করে সেই দিনই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেই চেয়ারে আমরা বসিয়ে সেখানে তিনি শপথ নেবেন। এটা করতে দেরি হলে ভাই বিপদ আমাদের সামনে একবারে ঘনিয়ে আসছে। রাষ্ট্রপতি যদি চায়, রাষ্ট্রপতি চাইলে কি যে কোনো সময় এই অন্তর্বর্তীকালীন সরকারকে আসলে নিষিদ্ধ করতে পারে? সেই সুযোগটা এখন খুব একটা নেই। হয়তো এতদিন যখন রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি সহ অনেকগুলো অর্গানে আওয়ামী লীগের প্রধানরা ছিল, ওই সময় হয়তো সম্ভব ছিল। এখন আসলে ওই সম্ভাবনাটা অনেক কম, কারণ ইতিমধ্যে এদিকে সবাই প্রশ্ন তুলেছেন, একই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে আমাদের বাংলাদেশের মাটিতে। প্রশ্ন হচ্ছে, যদি শেখ হাসিনা পদত্যাগ না করেই থাকে তাহলে পদত্যাগপত্রটি কোথায়? এবং যদি না করে থাকে তাহলে যদি শেখ হাসিনা দেশে চলে আসে তাহলে কি ঘটবে বাংলাদেশের চিত্র? এমন কিছু তথ্য নিয়ে আজকে যে ঘটনাগুলো ঘটছে প্রতিনিয়ত, আসলে কতটুকু যৌক্তিক এই প্রশ্ন আমাদের, যা আমরা আপনারা বুঝে উঠতে পারছি না। আমরা বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দিতে চলেছি এবং পেতে চলেছি, কিন্তু এখানেই শেষ নয়। আসলে কি ডক্টর ইউনূসকে মানুষ খারাপ চোখে দেখছেন, নাকি যারা সমন্বয়ক আছেন তাদেরকে খারাপ চোখে দেখছেন? এমন প্রশ্ন বারবার যখন উঠে আসছে, তার মাঝখানে কিছু বক্তব্য ভাইরাল হয়ে যায়, যে বক্তব্যগুলা আপনারা সেখানে উত্তরণ করতে পারছি না। কেননা আমরা যে বিশেষ করে গোলাম মাওলা রনি, উনি যে বক্তব্যগুলো দিয়েছেন, সে বক্তব্যগুলোর মাঝে যদি আপনারা প্রবেশ করেন তাহলে আপনাদের মাথা ঘুরে যাবে। আমাদেরকে সেই বক্তব্যগুলোর কিছু অংশ দেখে আসতে হবে, তাহলে এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, ক্ষমতা তার হাতে, এই তিনি এলেন। এবং এই বিশ্বাস থেকে কিন্তু তিনি যে কর্মকাণ্ড করছেন, বডি ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছেন, এটি সঙ্গত কারণেই ভারতের পক্ষে তার প্রতি নির্ভর করার বা তাকে প্রমোট করার ক্ষেত্রে যাকে বলে ভারতকে আরও উদ্বুদ্ধ করবে। কারণ তিনি হতাশ হয়ে যাননি, তিনি হাউমাউ করে কান্নাকাটি করেননি, তিনি অনুশোচনা বোধ করেননি। এখনো পর্যন্ত যদি আপনারা তার কর্মকাণ্ড দেখেন, বরং তার ছেলে একেবারে চুপ হয়ে গেছেন বা কিছু সময় তিনি উত্তেজিত হয়ে এলোমেলো কথা বলেছেন। অন্যদিকে তাদের যে একটা বিশাল কানেক্টিভিটি রয়েছে ইংল্যান্ডে, ব্যবসায়িক মহলে, তারপরে শেষে রাজনৈতিক মহলে, শেখ রেহানা এবং তার সন্তানদের, এর বাইরে ফিনল্যান্ডেও তাদের একটা রাজনৈতিকভাবে নিদারুণ শক্তিশালী অবস্থান আছে। আপনারা জানেন যে ববি বিয়ে করেছে ফিনল্যান্ডের খুবই
সম্ভ্রান্ত পরিবারে এবং তিনি সম্ভবত সেখানকার খুব বড় পর্যায়ের একজন রাজনীতিবিদ এবং মন্ত্রী। তো যাই হোক, এই ইউরোপে যে তাদের যাকে বলা হয় কানেক্টিভিটি, তার সঙ্গে সঙ্গে আমেরিকাতেও কিন্তু যারা আওয়ামী লীগ করেন, একটা সিঙ্গেল যারা আমেরিকাতে থাকেন, দেখেন তো আওয়ামী লীগের কোনো লোকের মধ্যে কোনো অনুশোচনা আছে কিনা, হতাশা আছে কিনা, বরং তারা এই শেখ হাসিনা এখান থেকে চলে গেছে, আবার ফিরে আসবে, আবার তারা ক্ষমতা পাবে, আবার রাজনীতি করবে, এই ধরনের একটা উচ্চাভিলাষ তাদের মধ্যে কাজ করছে। এবং এই কারণে তারা কিন্তু আমেরিকান যে লবি, সেই লবিটা মানে এখনো পর্যন্ত তারা চালু রেখেছে। 2 নম্বর হলো যে আমেরিকা কিন্তু অফিসিয়ালি শেখ হাসিনাকে কখনোই রিজেক্ট করেনি। আপনাদের বুঝতে হবে যে আমি মনে করি, আমি বিশ্বাস করি যে একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে আমাদের সেই রাজনৈতিক দলগুলো বা সেই রাজনৈতিক সংগঠনগুলো। সেজন্যই তারা আজ বিভ্রান্তি ছড়ায়, এই রকম কিছু কথাবার্তা তারা বলছে। আমি আহ্বান জানিয়ে বলতে চাই যে আমাদেরকে সজাগ থাকতে হবে। যে ষড়যন্ত্র দেশের ভেতরে ছিল, যে ষড়যন্ত্র দেশের বাইরে ছিল, তাদের সেই ষড়যন্ত্র এখন অব্যাহত আছে। তারা কোনোভাবেই চায় না এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাক। কারণ একটু আগেই আপনাদের বলেছি আমি, দেশের মানুষ যদি গণতান্ত্রিক অধিকার ফিরে পায়, তাহলে এই দেশের মানুষ রাজনৈতিকভাবে শক্তিশালী হতে পারবে। তাহলে এই দেশের মানুষ ধীরে ধীরে আস্তে আস্তে শক্তিশালী অর্থনৈতিক বুনিয়াদ গড়ে তুলতে পারবে। এবং দেশের মানুষ যখন অর্থনৈতিকভাবে, প্রতিটি সাধারণ মানুষ যখন অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে পারবে, নিজ মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে, তখন এই ষড়যন্ত্রকারীদের সব প্ল্যান প্রোগ্রাম ভেস্তে যাবে। সেই জন্যই ওই ষড়যন্ত্রকারীরা চায় না, সেই জন্যই দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে যারা কলকাঠি নাড়ছে, তারা চায় না যে এই দেশের মানুষ গণতন্ত্র ফিরে পাক। প্রিয় ভাই বোনেরা, কিন্তু এই দেশের মানুষই 1971 সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। এই দেশের মানুষ 90-এ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। এই দেশের জনতা, এই দেশের জনগণই আবারও 2024 সালে পৃথিবীর অন্যতম স্বৈরাচারের পতন ঘটিয়েছে। শুধু পতনই ঘটায়নি, স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, আজ এটি হচ্ছে জনগণের সময়। এখন এটি বাংলাদেশের জনগণের দেশ। কাজে আজকে জনগণকে সচেতন হতে হবে, জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। যদি যে সম্ভাবনার কথা আপনাদের সামনে আমি বলেছি, এই রকম সম্ভাবনা আমি বলেছি বাংলাদেশের প্রতিটি জেলা, প্রতিটি অঞ্চলে আছে। আমরা যদি এই সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে পারি, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। থেকে যে সমন্বয়ক আছেন, আপনাদেরকে বলবো, আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মনে রাখবেন অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। একক ব্যক্তি সরকার না, আপনার প্রত্যেকটি কর্ম এবং কাজ যখন করবেন মনে রাখতে হবে ওই কাজে কোনো বৈষম্য সৃষ্টি হচ্ছে কিনা। কে ক্ষমতা আসবে না আসবে তুমি সিদ্ধান্ত নিয়ে আর কি। তুমি যদি বলো যে এক ফাসিস্টে সরাইছি আর এক সরাসরি আনতে চাই না, তার মানে কি? সমন্বয়কদের রাস্তায় পেলে নেড়িকুত্তার মতো পিটিয়ে মারা হবে। সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চলছে কঠোর বিরোধিতা। সমন্বয়কের নাম ব্যবহার করে সারা দেশে চলছে চাঁদাবাজি, গুম, হত্যা, লুটপাট এবং আওয়ামী লীগ হটাও কর্মসূচি। বিস্তারিত জানতে সাথেই থাকুন। কোটা আন্দোলনের সময় সমন্বয়করা একটি আলাদা মর্যাদা পেয়েছিলেন। সারা দেশের মানুষের একতাবদ্ধ করতে তাদের ভূমিকা কেউ অস্বীকার করতে পারবে না। তখন কথা ছিল আন্দোলনের পর সমন্বয়ক বলে কোনো পরিচয় কারো থাকবে না। তারা যদি শান্তভাবে বসতে না পারেন, প্লিজ দরজা খোলা আছে। আপনারা যদি শান্তভাবে বসতে না পারেন, দরজা খোলা আছে, প্লিজ। কিন্তু বর্তমান ক্ষমতার লোভে সমন্বয়করা অন্ধ হয়ে গেছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মত বিনিময় সবার নামে শিক্ষার্থীদের রাজনীতিতে প্রবেশ করাচ্ছেন। বন্যা কবলিতদের জন্য টিএসসিতে প্রদানকৃত 12 কোটি টাকা আত্মসাৎ করেছে তারা।
যার 1 টাকার হিসাব এখনো পর্যন্ত দেয়নি কোনো সমন্বয়ক। তাদের বর্তমান মূল উদ্দেশ্য আওয়ামী লীগ, বিএনপি, জামাত যাতে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, এই দলগুলোর বিরুদ্ধে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। সার্জিসে কিছু করবে, আব্দুল্লাহ কিছু করবে, হাসিনা তো ছিল তখনই তাদের কিছু করে নাই। কার সিগনালে বলেন, সমন্বয়করা বলতে পারবে মোহাম্মদপুরে কে কে ছিল? এছাড়া শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য সৃষ্টির মূলে সমন্বয়কদেরই ভূমিকা রয়েছে। আর এসব কর্মকাণ্ডের জোরে বিভিন্ন জায়গায় সভা করতে গিয়ে পিটানি খাটছেন 2 সমন্বয়ক, সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। আমি হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম থেকে যে সমন্বয়ক আছেন আপনাদেরকে বলবো, মনে রাখবেন অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। আপনাদের চাইতে অনেক ট্যালেন্টেড রাজনীতিবিদ বিভিন্ন দলে আছে। অতএব